ভাবুন তো ভালোবাসার মানুষটিকে নিয়ে আপনি ছুটি কাটাতে গেছেন পৃথিবীর একেবারে নির্জন একটি দ্বীপে। চারদিকে শুধু নীল সমুদ্র, সাদা বালুকাবেলা আর গভীর জঙ্গল। প্রথম দেখাই জায়গাটি যেন স্বর্গের চেয়েও বেশি সুন্দর, কিন্তু কয়েক ঘন্টা না যেতেই সবকিছু বদলে যেতে শুরু করে। রাতে কেউ লুকিয়ে তাদের ভিডিও করে, সকালে অদ্ভুত পায়ের চাপ দেখা যায়, রহস্যময় কান্নার শব্দ চারদিক থেকে বেশি আসে। প্রশ্ন হলো, এই দ্বীপে আসলে কি লুকিয়ে আছে, আর তারা কি সেখান থেকে জীবিত ফিরতে পারবে? সেটা জানার জন্য চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভয়ঙ্কর ও রহস্যে ভরা গল্পের পুরো কাহিনী। গল্পের শুরুতেই আমরা সামুদ্রিক জীববিজ্ঞানের দুইজন শিক্ষার্থীকে দেখতে পাই। সমুদ্র নিয়ে তাদের দুজনেরই প্রচুর আগ্রহ। তারা একে অপরকে ভালোবাসত। ছেলেটির নাম ছিল হ্যারি আর মেয়েটির নাম ছিল বেথ। ছুটি কাটানোর জন্য তারা অস্ট্রেলিয়ার একটি নির্জন ও মনোমুগ্ধকর দ্বীপে যাচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল সেখানে টানা 10 দিন থাকবে, আর 10 দিন পরে সে লোকটি আবার এসে তাদের নিয়ে যাবে। যাওয়ার আগে লোকটি বলে, যদি কোনো কারণেই এর আগে ফিরে যেতে চাও তাহলে স্যাটেলাইট ফোনে আমাকে কল করবে। এরপর সে আবার সাবধানে থাকতে বলে সেখান থেকে চলে যায়। বেথ আর হ্যারি এমন একটি শান্ত নির্জন জায়গায় কিছু সময় কাটাতে চেয়েছিল, যেখানে কেউ তাদের বিরক্ত করবে না। আর এই দ্বীপটি ছিল ঠিক তাদের কল্পনার মতোই। পুরো দ্বীপে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না। তাই তারা খুবই খুশি হয়ে ভাবতে লাগলো, এখানে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে সময় কাটাতে পারবে। কেউ তাদের বিরক্ত করবে না। চারপাশের পরিবেশ ছিল অপূর্ব সুন্দর। নীল সমুদ্র, সাদা বালুকাবেলা আর সবুজে ঘেরা বন, সব মিলিয়ে যেন স্বর্গের মতো লাগছিল। এরপর বেথ এবং হ্যারি পুরো দ্বীপে ঘুরে দেখতে শুরু করে। বেথ তার ক্যামেরায় চারপাশে সব সুন্দর দৃশ্য ধারণ করতে থাকে। তারপর তারা সমুদ্রে নেমে অনেক আনন্দ করে, পানিতে খেলাধুলা করে। বেশ কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে তীরে ফিরে আসে। ঠান্ডা বাতাস এতটাই আরামদায়ক ছিল যে তারা বালুর উপরে ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর ঘুম ভাঙতেই তারা দেখতে পায় বালুর উপর ছোট ছোট পায়ের চাপ রয়েছে, যা জঙ্গলের দিকে চলে গেছে। এটা দেখে তারা ভয় পেয়ে যায়, কারণ এই দ্বীপে তাদের ছাড়া আর কারো থাকার কথা নয়। তারা সে পায়ের চাপ অনুসরণ করে জঙ্গলের ভিতরে যায়, কিন্তু কিছু দূরে যাওয়ার পর হঠাৎ করেই পায়ের চাপগুলো অদৃশ্য হয়ে যায়। তারা কিছুই বুঝতে পারে না এবং বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ফিরে আসে। এরপর তারা নিজেদের তাঁবু খাটাতে শুরু করে। আগুন জ্বালানোর জন্য হ্যারির জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যায়। সেখানে সে কিছু হাড় দেখতে পায়, কিন্তু বুঝতে পারে না সেগুলো মানুষের নাকি কোনো প্রাণীর। ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। তার মনে হতে থাকে যেন কেউ তাকে লুকিয়ে দেখছে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সে দ্রুত কাঠ নিয়ে বেতের কাছে ফিরে আসে। এরপর তারা দুজন মিলে রাতের খাবার খায় এবং কিছুক্ষণ গল্প করতে থাকে। দেখতে দেখতে রাত নেমে আসে। তারপর তারা তাঁবুর ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে হঠাৎ কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, যার কারণে তাদের ঘুম ভেঙে যায়। হ্যারি টর্চ হাতে নিয়ে তাঁবুর বাইরে বেরিয়ে চারপাশে খুঁজে দেখে, কিন্তু কিছুই খুঁজে পায় না। বেদ তাকে বলে, হয়তো প্রবল বাতাসে গাছের ডালপালা নড়ে এমন শব্দ হচ্ছে। হ্যারিরও তাই মনে হয়। তাই তারা আবার ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের কাপড় কেউ একজন গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। এটা দেখে দুইজনে অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে, এখন পর্যন্ত তো এখানে কাউকে দেখা যায়নি, তাহলে এটা করলো কে? হ্যারি বলে, হয়তো কোনো বানর করেছে। কিন্তু বেদ বলে, যদি বানরই করে থাকে তাহলে এখন পর্যন্ত আমরা একটা বানরও কেন দেখিনি? এরপর তারা ভাবে হয়তো কোনো দুষ্ট বাচ্চা তাদের সঙ্গে মজা করছে। তাই তারা আবার জঙ্গলের ভিতরে সে রহস্যময় মানুষটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা অনেকক্ষণ ধরে পুরো জঙ্গল খুঁজেও কাউকে খুঁজে পেল না। শেষে হতাশ হয়ে আবার সমুদ্রের ধারে ফিরে আসে এবং মাছ ধরতে শুরু করে। হঠাৎ হ্যারি একটি মাছের উপর পা রাখতে যাচ্ছিল। ঠিক তখনই বেদ তাকে থামিয়ে দেয়। সে বলে, এটা স্টোনফিশ। এই মাছের কাঁটা অত্যন্ত বিষাক্ত। যদি ভুল করে ওর উপর পা পড়তো তাহলে মাত্র আধা ঘন্টার মধ্যেই জটপট করতে করতে তোমার মৃত্যু হয়ে যেত। মাছ ধরা শেষ করে যখন তারা পানির বাইরে আসে, তখন জঙ্গলের ভিতর থেকে কারো কান্নার শব্দ শুনতে পায়। শব্দটি অনুসরণ করতে করতে তারা জঙ্গলে আরও গভীরে চলে যায়। কিছু দূর এগিয়ে তারা একটি পুরনো ভাঙাচোরা কুঁড়েঘর দেখতে পায়। প্রথমে বাইরে দাঁড়িয়ে তারা ডাকাডাকি করে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। তাই তারা সাহস করে ঘরের ভিতরে ঢুকে পড়ে। ঘরের ভিতরে শুধু কিছু পুরনো ভাঙ্গা ও আসবাবপত্র পড়েছিল। সেখানে একটি বহু পুরানো খাটও ছিল। চারপাশে দেখতে দেখতে হ্যারি দেওয়ালে একে একটি অদ্ভুত ছবি দেখতে পায়। ছবিটিতে দেখা যায় একটি মেয়ে ভরসা দিয়ে একজন পুরুষকে আঘাত করছে। সেই ছবির পাশেই দেয়ালে 7টি দাগ কাটা ছিল। ঠিক তখনই বাইরে থেকে বেথ হ্যারিকে ডাক দেয়। বাইরে বেরিয়ে সে দেখতে পায় কুঁড়েঘরের সামনে একটি কবর রয়েছে। কবরের উপর একটি ক্রস লাগানো ছিল, যেখানে কোরাল নামটি লেখা ছিল। তারা বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে আসে। নিজের ক্যাম্পে ফিরে তারা ক্যামেরা ধারণ করা ভিডিওগুলো দেখতে শুরু করে। সুন্দর মুহূর্তগুলো দেখে তারা খুব আনন্দিত হয়। কিন্তু হঠাৎ একটি ভিডিও দেখে দুজনেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ভিডিওতে দেখা যায় আগের রাতে তারা যখন তাঁবুর ভিতরে ঘুমিয়েছিল, তখন কেউ একজন তাদের নিজের ক্যামেরা দিয়েই তাদের ঘুমন্ত অবস্থার ভিডিও ধারণ করেছে। এটা দেখে দুজনে ভয়ে স্তব্ধ হয়ে যায়। তারা বুঝতে পারে এই নির্জন দ্বীপে শুধু তারা দুইজন নয়, আরও কেউ লুকিয়ে আছে। বেদ ভীষণ ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে দ্বীপ ছেড়ে চলে যেতে চায়। কিন্তু হ্যারি তাকে বোঝায়, হয়তো কোনো দুষ্ট বাচ্চা তাদের সঙ্গে মজা করছে। এমন একটি ছোট ঘটনার জন্য এত সুন্দর ছুটি নষ্ট করা ঠিক হবে না। অনেক বোঝানোর পর বেদ সেখানেই থেকে যেতে রাজি হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা হাসি ঠাট্টা করতে শুরু করে। ঠিক সেই সময় হঠাৎ গুলির শব্দ ভেসে আসে। তারা দৌড়ায় সমুদ্রের দিকে গিয়ে দেখে দূরে একটি নৌকায় দুইজন জেলে বন্দুক দিয়ে গুলি করে বড় বড় মাছ শিকার করছে।
জেলেরা যখন বেথ এবং হ্যারিকে দেখতে পায় তখন তারা দ্রুত নৌকা গুঁড়িয়ে সেখান থেকে চলে যায়। এতে হ্যারি আর বেথ বুঝতে পারে যেহেতু জেলেরা এই দ্বীপের আশেপাশে আসে তাই আশেপাশে আরও মানুষও থাকতে পারে। সেদিন রাতেও তারা তাঁবুর ভেতরে ছিল। মাঝরাতে আবার সেই কান্নার শব্দ ভেসে আসে। এবার তারা তাঁবু থেকে বেরিয়ে দেখে শব্দটি সেই পুরনো কুড়ুঘর থেকেই আসছে। হ্যারি কিছুটা ভয় পেয়ে যায়। সে বেথকে বলে, তুমি এখানেই থাকো, আমি টর্চ দিয়ে দেখে আসছি। হ্যারি কুড়ে ঘরের দরজা খুলতে যাচ্ছিল, ঠিক তখনই বেথ চুপি চুপি তার পেছনে এসে দাঁড়ায়। আচমকা তাকে দেখে হ্যারি নিজেই ভয় পেয়ে যায়। এরপর তারা লক্ষ্য করে কোরালের কবরের উপর একটি লাল রঙের প্রবাল রাখা আছে। বিষয়টি তাদের কাছে রহস্যজনক মনে হলেও তারা বেশি কিছু না ভেবে আবার তাদের নিজের তাঁবুর কাছে ফিরে এসে বাইরে শুয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের ক্যাম্পের চারপাশে অনেকগুলো সি কুকুম্বার ঝুলিয়ে রাখা হয়েছিল। এই দৃশ্য দেখে তাদের সন্দেহ আরও গভীর হয়। তারা বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে। তাই আরও একটি মুহূর্ত সেখানে না থাকার সিদ্ধান্ত নেয়। বেথ দ্রুত স্যাটেলাইট ফোন দিয়ে সে লোকটিকে কল করতে যায় যে তাদের এখানে রেখে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে স্যাটেলাইট ফোনটি নেই। হ্যারি চারপাশে অনেক খুঁজেও ফোনটি কোথাও খুঁজে পায় না। এতে দুজনেই ভয় পেয়ে যায়, কারণ এখন তারা সত্যিই এই নির্জন দ্বীপে আটকা পড়ে গেছে। ঠিক সেই সময় জঙ্গলের ভিতর থেকে গান বাজানোর শব্দ বেশি আসে। শব্দ অনুসরণ করে তারা সেখানে গিয়ে দেখে দুইজন জেলে বসে আছে। এরা সেই একই জেলে যাদের আগের দিন সমুদ্রের বন্দুক দিয়ে মাছ শিকার করতে দেখা গিয়েছিল। বেথ আর হ্যারির সন্দেহ হয় হয়তো তারাই তাদের স্যাটেলাইট ফোন চুরি করেছে। তাই তারা জেলেদের কাছে ফোন ফেরত চায়, কিন্তু বাসা না মেলার কারণে জেলেরা তাদের কথা বুঝতে পারে না। এতে হ্যারি রেগে গিয়ে তাদের উপর চিৎকার করতে শুরু করে এবং অপমানজনক কথা বলে। এতে জেলেরাও ক্ষিপ্ত হয়ে ওঠে। একজন জেলে হ্যারিকে মারধর করে আর অন্যজন বেথের সঙ্গে অসভ্য আচরণ করতে শুরু করে। ভয়ে বেথ এবং হ্যারি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। জেলেরা যখন নিজেদের নৌকে ফিরে যেতে থাকে তখন হ্যারি আর বেথ লুকিয়ে তাদের জিনিসপত্র তল্লাশি করে, কিন্তু স্যাটেলাইট ফোনটি সেখানে খুঁজে পাওয়া যায় না। এরপর হ্যারি চুপিচাপি সাঁতরে জেলেদের নৌকায় উঠে আবার ফোনটি খুঁজতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত একজন জেলে তাকে দেখে ফেলে। সে হ্যারির উপর হামলা চালায়, তাকে গুরুতর আহত করে অজ্ঞান করে দেয়। এরপর তারা হ্যারিকে টেনে হিঁচড়ে আবার দ্বীপে নিয়ে আসে। রাত হলে দেখা যায় হ্যারি আর বেথ দুজনকেই গাছের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। তাদের মুখও কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে তারা চিৎকার করতে না পারে। দুই জেলে মদ খেতে খেতে তাদের গালাগাল করতে থাকে। এর মধ্যেই একজন জেলে আবার বেথের সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করে, আর অন্যজন তা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিল। ঠিক তখনই হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটি অদ্ভুত কিছু শব্দ শোনা যায়। শব্দ শুনেই দুই জেলেই হ্যারি আর বেথকে বাধা অবস্থায় রেখেই জঙ্গলের দিকে চলে যায়। কিছুক্ষণ পর জঙ্গলের ভিতর থেকেই গুলির শব্দ আর ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে। এই সুযোগে হ্যারি অনেক কষ্টে নিজের বাঁধন খুলে ফেলতে সক্ষম হয়। তারপর সে বেথের দড়িও কেটে দেয়। দুজন দ্রুত সেখান থেকে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় একজন জেলে মারাত্মকভাবে আহত হয়েছে আর অন্যজন তাকে কোনোভাবে ঘরে নিয়ে আসছে। দুজন জেলেই ভয়ে আতঙ্কিত হয়ে দ্রুত নিজেদের নৌকায় উঠে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে বেথ আহত জেলের পড়ে থাকা রক্তের দাগ অনুসরণ করতে করতে জঙ্গলের ভিতরে চলে যায়। সেই রক্তের দাগ তাকেই আবার সেই পুরনো কুঁড়ে ঘরের কাছে নিয়ে যায়। ঘরের ভেতরে ঢুকে সে একটি পুরনো ডায়েরি খুঁজে পায় এবং পড়তে শুরু করে। কিছুক্ষণ পর হ্যারিও সেখানে এসে পৌঁছায়। বেথ তাকে জানায় ডায়েরিতে লেখা আছে 1920 সালের দিকে কোরাল নামের এক তরুণী এই দ্বীপের সমুদ্র থেকে সি কুকুম্বার সংগ্রহকারী একটি কোম্পানিতে কাজ করত, কিন্তু সেই কোম্পানির 7 জন কর্মচারী দিনের পর দিন তার উপর ভয়ঙ্কর নির্যাতন চালিয়েছিল। অসহনীয় সে অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত কোরালের মৃত্যু হয়। তার মৃত্যুর পর সেই 7 জন লোকেই তাকে এই কুঁড়ে ঘরের পাশেই গোপনে কবর দিয়ে দেয়। কিন্তু কোরাল কখনোই ন্যায় বিচার পায়নি। তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, তাই তার আত্মা এই দ্বীপে আটকে যায়। কোরালের আত্মা তখন প্রতিজ্ঞা করছিল প্রতিশোধ না নেওয়া পর্যন্ত সে শান্তি পাবে না। এরপর একে একে সেই 7 জন মানুষকে সেই নির্মমভাবে হত্যা করে, কিন্তু তাদের সবাইকে মেরে ফেলার পরও তার আত্মা শান্তি পায়নি, কারণ তার হৃদয়ে তখন প্রতিটি পুরুষের প্রতি গভীর ঘৃণার জন্ম নিয়েছিল। তাই এরপর থেকেই যেই কোনো পুরুষ এই দ্বীপে আসে কোরালের আত্মা তাকে হত্যা করে নিজের প্রতিশোধ আর রাগ মেটাতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে সে একটি ভয়ঙ্কর অশুভ আত্মায় পরিণত হয়। হ্যারি অবশ্য পুরো বিষয়টিকে নিছক ভূতের গল্প বলেই মনে করে, কিন্তু বেথ দৃঢ়ভাবে বিশ্বাস করছিল ডায়েরিতে যা লেখা আছে সবই সত্যি। সেই সমুদ্রের তীর থেকে কিছু ঝিনুক, শামুক আর টিফি কুড়িয়ে এনে কোরালের কবর সুন্দর করে সাজিয়ে দেয়। ঠিক তখনই কুঁড়েঘরের ভেতর থেকে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসে। শব্দ শুনে বেথ বুঝতে পারে কোরালের আত্মা হয়তো আশেপাশে রয়েছে। সেদিন রাতে বেথ হ্যারিকে সব কথা খুলে বলে। সে জানায় তার বিশ্বাস কোরালের আত্মা এখনোই এই দ্বীপে ঘুরে বেড়ায়। এমনকি সে এটাও বলে যদি সে কোরালের জায়গায় থাকতো তাহলে হয়তো সেও একই কাজ করতো। কিন্তু হ্যারি এখনও কিছুতে এসব বিশ্বাস করতে রাজি নয়। সে বলে যদি কোরাল সত্যিই সব পুরুষকে মেরে ফেলে তাহলে আমি এখনও বেঁচে আছি কিভাবে? সে রাতেই যখন তারা দুজন তাঁবুর ভেতরে ঘুমিয়েছিল, মাঝরাতে হঠাৎ তাদের ঘুম ভেঙে যায়। তাঁবুর বাইরে এসে তারা দেখে সেখানে নতুন করে 2টি কবর তৈরি হয়েছে। এই দৃশ্য দেখে বেথ ভয় কান্না শুরু করে। হ্যারি তাকে শান্ত করার চেষ্টা করে। পরের দিন সকালেই তারা দুজন মিলে অনেক
কার্ড সংগ্রহ করতে শুরু করে। কারণ স্যাটেলাইট ফোন হারিয়ে যাওয়ায় তারা বাইরের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। তাই তাদের একমাত্র ভরসা ছিল বড় আগুন জ্বালিয়ে ধোঁয়ার মাধ্যমে কারো দৃষ্টি আকর্ষণ করা। এদিকে হ্যারি আবার জঙ্গলের দিকে যায়। হঠাৎ সেই কুঁড়েঘরের ভিতরে সে স্যাটেলাইট ফোনের রিংটং শুনতে পায়। সে দ্রুত ভিতরে ঢুকে দেখে সত্যিই তার স্যাটেলাইট ফোনটি সেখানে পড়ে আছে। ফোনে কল আসছে, কিন্তু কোনো নাম্বার দেখা যাচ্ছে না। অবাক হয়ে সে ফোনটি রিসিভ করে। ফোনের উপাস থেকে বেশি আসে সে ভয়ঙ্কর রাতের আর্তনাদ, যে রাতে 7 জন মানুষ কেরালের উপর অকথ্য নির্যাতন চালিয়েছিল। সে হৃদয়বিধয়ের চিৎকার শুনে হ্যারি ভয় কেঁপে ওঠে। একই সঙ্গে তার প্রচণ্ড রাগও হয়। তাই সে ফোনটি মাটিতে চড়ে ভেঙে ফেলে। ঠিক তখনই পুরো কুঁড়োঘর জুড়ে বিকট হাসি শব্দ প্রতিধ্বনি হতে থাকে। আর পরে মুহূর্তেই কেরালের আত্মা তার সামনে উপস্থিত হয়। হ্যারি আতঙ্কে স্থির হয়ে যায়। সে কিছুই বুঝে উঠতে পারে না। এর আগেই কেরাল একটি ধারালো ছুরি দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে, মুহূর্তের মধ্যেই হ্যারিকে হত্যা করে। এরপর কেরাল হ্যারির লাশ টেনে নিয়ে সেখানে কবরের পাশে একটি গাছে ঝুলিয়ে দেয়। এদিকে বেথ অনেকক্ষণ ধরে হ্যারিকে খুঁজেও কোথায় পায় না। তাকে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। সে কুঁড়ে ঘরের ভিতরে যায়, কিন্তু সেখানেও হ্যারির কোনো খোঁজ মেলে না। অবশেষে বাইরে বেরিয়েই আসতেই তার চোখে পড়ে গাছের ঝুলন্ত হ্যারির নিথর দেহের ওপর। হ্যারির শরীর থেকে ঝরে পড়া রক্ত সরাসরি কেরালের কবরের উপর পড়ছিল। এই ভয়ানক দৃশ্য দেখে বেথের মাথা ঘুরে যায়। সে আর নিজেকে সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন সকালে বেথের জ্ঞান ফিরলে সে দেখতে পায় হ্যারির লাশটি আর সেখানে নেই। আতঙ্কিত হয়ে সে দৌড়ে নিজের ক্যাম্পের দিকে ফিরে যায়, কিন্তু সেখানে গিয়ে সে একটি নতুন কবর দেখতে পায়। তার মনে হতে থাকে এটাই নিশ্চয়ই হ্যারির কবর। সেখানে কোরাল তাকে দাফন করেছিল। ভয়ে কাঁপতে কাঁপতে বেথ দ্রুত জড়ো করা কাঠে আগুন ধরিয়ে দেয়, যাতে ধোঁয়া থেকে কেউ এসে তাকে উদ্ধার করতে পারে। ঠিক তখনই তার চোখে পড়ায় সমুদ্রের মাঝখানে একটি বিশাল পাথর উপর দাঁড়িয়ে থাকা কোরালের দিকে। বেথ তাকে দেখে চিৎকার করে ডাকে এবং কিছু না ভেবেই সমুদ্রের দিকে দৌড়ে যেতে শুরু করে। কিন্তু হঠাৎই তার পা একটি স্টোন ফিশের উপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে মাছটির বিষাক্ত কাঁটা তার পায়ে গভীরভাবে বেঁধে যায়। মুহূর্তের মধ্যে বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে। অসহ্য যন্ত্রণায় ছটপট করতে করতে কোনোভাবে সে তীরে পেরিয়ে আসে। বেথ খুব ভালো করেই জানতো স্টোন ফিশের বিষে আক্রান্ত হওয়ার পর তার হাতে আর আধা ঘন্টাও সময় নেই। খুব শীঘ্রই তার মৃত্যু হবে। মৃত্যুর অপেক্ষায় বসে সে হ্যারির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো একে একে মনে করতে থাকে। এদিকে ঠিক 10 দিন পূর্ণ হওয়ার পর সেই লোকটি নৌকা নিয়ে আবার দ্বীপে ফিরে আসে বেথ আর হ্যারিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পুরো দ্বীপ খুঁজেও তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। চারদিকে খোঁজাখুঁজি করতে করতে সে শেষ পর্যন্ত সে পুরনো কুঁড়ে ঘরের ভিতরে ঢুকে। সেখানে একটি চেয়ারের উপর রাখা পুরোনো ডায়েরি তার চোখের সামনে পড়ে। সেই ডায়েরিতে হাতে তুলে নিতেই হঠাৎ তার পেছনে বেথকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু বেথ তো ইতিমধ্যেই মারা গেছে, অর্থাৎ তার সামনে দাঁড়িয়ে থাকা বেথ আসলেই তার আত্মা। পরে মুহূর্তে বেথের আত্মা সেই লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্মমভাবে তাকে হত্যা করে। শেষ দৃশ্যে দেখা যায় কেরালের কবরের পাশেই আর কি নতুন কবর তৈরি হয়েছে। সেটি আর কারো নয়, বেথরেই কবর। অর্থাৎ মৃত্যুর পর বেথও কেরালার মতো একটি অশুভ আত্মায় পরিণত হয়েছে। এখন থেকে সে কোরাল আর বেথ দুজন মিলে এই দ্বীপে আসা পুরুষদের হত্যা করতে থাকবে এবং কেরালের অসমাপ্ত প্রতিশোধের গল্পকে এগিয়ে নিয়ে যাবে। এভাবেই চলচ্চিত্রটি সমাপ্তি ঘটে।